বর্ষাকাল সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন নেই। বর্ষাকাল সম্বন্ধে সবারই জানা। তবে বর্ষাকালে গ্রামের পরিস্থিতি কেমন হয় সে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। এমএ পাশ করে স্কুলে চাকরির জন্য চেষ্টা করছিলাম। 1 মাস আগে আমার কাছে জয়েনিং লেটার এলো। খুশি যতটা হয়েছিলাম, মন খারাপও কম কিছু ছিল না। জয়েনিং লেটারে আমার পোস্টিংও লেখা ছিল বড় বড় করে। তাও এমন একটি গ্রামে আমার পোস্টিং হয়েছে যার বিষয়ে আমি পুরোপুরি অজ্ঞাত। আজ 1 মাস পূর্ণ হচ্ছে। কাল থেকে আমার শিক্ষক জীবন শুরু। দুপুর 2টোয় ট্রেন। দুপুরে খাবার দাবার শেষ করে মিনিট 5 বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার সময় মাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই মুহূর্তে মায়ের কান্না আমি থামাতে পারতাম না। প্রকাশ না করলেও আমার মনে যে কান্নার স্রোতে ভেসে যাচ্ছে এটা আমিও জানি। স্টেশনে পৌঁছানোর মিনিট 10 পর ট্রেন এসে থামল। নিজের সাথে জামা কাপড় খাবার ছাড়াও আমার কিছু প্রিয় গল্পের বই আর আমার চিরসঙ্গী আমার মোবাইলটা নিয়েছি। সন্ধে 7টা নাগাদ ট্রেন এসে থামলো লালপ্রতাপপুর স্টেশনে। আমার সাথে থাকা মালপত্র নিয়ে ট্রেন ছেড়ে পা দিলাম লালপ্রতাপপুর গ্রামের মাটিতে। খানিকটা এগোতে একজন লোক আমার কাছে এসে দাঁড়ায়। পরনে একটি সাদা গেঞ্জি ও ধুতি। বয়স আনুমানিক 60-এর কাছাকাছি। আমাকে সে বলল, আপনি স্কুলের নতুন মাস্টারমশাই? আমি কুঞ্চিত ভয়ের সাথে উত্তর দিই, হ্যাঁ, কেন? হেডমাস্টার মশাই আমাকে পাঠিয়েছে আপনাকে আনতে। ভয়মুক্ত হয়ে তাকে বলি, ও, স্যারের সাথে এই বিষয়ে কথা হয়েছিল। লোকটি আমার কাছ থেকে ব্যাগগুলি নিয়ে তাকে অনুসরণ করতে বলল। তার হাতে ব্যাগগুলি দিতে আমি প্রথমে কিন্তু বোধ করলেও সে ছাড়েনি। তাকে অনুসরণ করতে করতে স্টেশনের বাইরে একটি রিকশার সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটি আমার জিনিসপত্র রিকশায় তুলে দিয়ে আমাকে রিকশায় উঠতে বলল। আমি রিকশায় উঠে যাওয়ার পর লোকটিও আমার পাশে এসে বসল। তারপর রিকশাওয়ালাকে রিকশা চালাতে আদেশ দিল। রিকশা চলছে আপন মনে। আকাশে পূর্ণিমার চাঁদ। গ্রামের পুরো দৃশ্য ভালোভাবে না দেখা গেলেও চাঁদের জ্যোৎস্নায় বেশ মোহময় লাগছে। রাস্তায় বড়জো 2-4টি সাইকেল। রাস্তায় যেতে যেতে লোকটির নাম ও পরিচয় জানতে পারলাম। ঘন্টা 2 যাত্রার পর হেডমাস্টার মশাইয়ের বাড়ির সামনে রিকশা এসে থামল। বাড়িতে ঢুকে স্যারকে একটা প্রণাম করলাম। স্যার বললেন, আরে থাক থাক, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, আপনি আজকে রাতটা আমায় আশ্রয় না দিলে বড় মুশকিলে পড়তাম। আরে ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে নাও। আমি হাত মুখ ধুতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার পর স্যারের সাথে ডিনার করে কিছুক্ষণ স্যারের সাথে কথা বললাম। তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ি। এমনিতে আমি রাতে বই পড়ি, গান শুনি। শুতে প্রায় 12টা বেজে যায়। তবে সেদিন শরীর আর বইতে পারল না। চোখে ঘুম নেমে এলো তাড়াতাড়ি। সকালে তাড়াতাড়ি উঠে পড়লাম। সকাল 10টা থেকে স্কুল, অনেক দেরি আছে। একটা থাকার জায়গা খুঁজতে বেরোলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা বাড়ির হদিশ পেলাম। বাড়ির মালিকের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করলাম। আমার দেখভালের জন্য একজন কাজের লোক থাকবে, তবে সে রাতের আগেই চলে যাবে। এই নিয়ে আর মাথা ঘামালাম না। স্যারের বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে স্কুলে এসে পৌঁছালাম। প্রথম দিনটা ভালোই কাটল। স্কুল শেষে মালপত্র নিয়ে
নতুন বাড়িতে গেলাম। কাজের লোকটি কিছু রান্না করেছিল, তাই খেয়ে একটু বিশ্রাম নিলাম। বিকেলে গ্রামটা ঘুরে দেখলাম। ভারী সুন্দর গ্রাম, প্রকৃতির মায়া যেন চারিদিকে ছড়িয়ে আছে। রাতে আমায় খেতে দিয়ে কাজের লোকটি চলে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আমার বরাবরই একটা ছোট্ট আলো ঘরে জ্বালিয়ে ঘুমানো অভ্যাস। ছোট আলোটি জ্বালিয়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়ি। এইভাবে কেটে গেল দিন চারেক। একদিন রাতে ঘুমটা হঠাৎই ভেঙে গেল। দেখি চারিদিকে অন্ধকার। ফোনে স্ক্রিনে দেখলাম রাত 2টো। লোডশেডিং ভেবে শুয়ে পড়লাম। তার পরের দিনের ঘটনায় আমি বাড়িটি ও ওখানের চাকরি থেকে ট্রান্সফার নিতে বাধ্য হই। সারাদিন স্কুল শেষে বাড়িতে ফিরে কিছু খেয়ে পরীক্ষার খাতাগুলি দেখতে বসলাম। অর্ধেকটা দেখার পর বিকেলে আমি হেডমাস্টার মশাইয়ের বাড়ি ঘুরতে গেলাম। এই কয়দিনে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে পরীক্ষার বাকি খাতাগুলি দেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। আগের দিনের মতো আজকেও ঘুমটা ভেঙে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বুঝতে বাকি রইল না লোডশেডিং। রাত 2টো। আজকে একটু অস্থির লাগছে। বিছানা ছেড়ে যেই উঠতে যাব, আমার হাতটা মনে হলো কোনো একটা হাতের সাথে ঠেকে গেল। বিছানা ছেড়ে আর উঠলাম না। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেতে সময় লাগলো না। আমি পাথরের মতো শুয়ে রইলাম। হাতের স্পর্শে মনে হলো একটি রোগা প্রকৃতির লোক। ফোনের ফ্ল্যাশলাইটটা জেলে আলোটিকে আঙুলের মাধ্যমে চেপে ধরলাম, যাতে গোটা ঘরে আলো না ছড়িয়ে পড়ে। যার ফলে ফোনের আবছা আলোয় দেখলাম একটা ছায়ামূর্তি। ক্ষয়ে যাওয়া গালের একটি জীর্ণকায় লোক আমার পাশে শুয়ে আছে, যার সাথে আমি কোনোদিনও তাকে দেখিনি। সাথে সাথে লাইটটা বন্ধ করে দিলাম। সারা রাত পাথরের মতো পড়ে রইলাম। অন্ধকার আর আতঙ্কে পুরো রাতটা কাটলো আমার। সকাল হতেই কারোর উপস্থিতি ওই ঘরে আর দেখতে পাইনি। আর ঝুঁকি না নিয়ে সেদিন বাড়ি ছেড়ে দিলাম। ট্রান্সফার নিয়ে ফিরে এলাম কলকাতায়। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করো, আর রিতম অল টাইম স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে। পরের সপ্তাহে আবারও এই সময় দেখা হবে আরও একটি নতুন গল্পর সাথে।